65 ডোজ নিয়ে গতদিন আমরা আলোচনা করেছিলাম। 65 ডোজ, যদি ওর সাথে টিউবারকুলাম যোগ করি তাহলে 70 ডোজ হবে। এখন এই 65 ডোজ মেডিসিন কার জন্য এবং কখন অ্যাপ্লাই করব, আর 65 কেন? আমাদের তো মেডিসিন 8টা, একটা মেডিসিন যদি 5 দিন করে ব্যবহার করি তাহলে 5 × 40টা মেডিসিন ডোজ হবে, বা 40 দিন হবে, 40 ডেজ। বাট হোয়াই 65? কেন 65 কেন? এটা একটা জিনিস। 2 নাম্বার হলো 40 ডেজের জায়গায় 65, 1 নম্বর হলো 40 ডেজের জায়গায় 65 কেন, আর এই 65 ডোজ কি আমি প্রত্যেকটা পেশেন্টে ব্যবহার করব? এইটা কি ফিক্সড? হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে 15টা আইন বা পর্যবেক্ষণের উপরে। হোমিওপ্যাথিতে 15টা জিনিস যদি আমরা মেনে চলতে না পারি তাহলে একজন ভালো হোমিওপ্যাথ হতে পারবো না, রোগীর পরবর্তী প্রেসক্রিপশন গুলো করতে পারবো না, রোগীকে ফিল করতে পারবো না, রোগীকে অবজার্ভ করতে পারবো না, যদি আমাদের অবজারভেশন গুলো ঠিক না থাকে। এই অবজারভেশন করতে গিয়ে 3টা ল আমাদেরকে মেনে চলতে হয়, যেটাকে আমরা হ্যারিংস ল অফ কিওর বলি, হ্যারিংসের ল। 3টা, এটা আমার জানতে হবে, এবং রোগী যখন আমার কাছে আসে এটাকে অ্যাপ্লাই করতে হবে। আমার ওই রোগীটা এই 3 আইনের কোন আইনের মধ্যে পড়ে? যেমন আসামি যখন কোর্টে যায়, বিচারে মুখাপেক্ষি, তাকে তো একটা বিশেষ ধারা উপধারা মেনে তাকে একটা পানিশমেন্ট দেওয়া হয় অথবা মুক্তি দেওয়া হয়। আমার কাছে যখন আসামি আসে, আসামি কি অসুস্থতা, তার জন্য প্রথম হলো 3টা ল, 3টা আইন মেনে চলতে হবে আমাকে, যেটা হ্যারিংসের ল নামে পরিচিত। আর 12টা অবজারভেশন মেনে চলতে হবে, পর্যবেক্ষণ, যেটাকে বলা হয় কেন্টের 12 অবজারভেশন, 12 অবজারভেশনস অফ কেন্টস। এইটা সব সময় দরকার, প্রত্যেকটা রোগীতে দরকার। যিনি এই 15টা যত বেশি অ্যাপ্লাই করতে পারবেন তিনি তত সফল ডাক্তার হতে পারবেন। 12টা হচ্ছে কেন্টের অবজারভেশন, আর 3টা হচ্ছে হ্যারিংসের ল। এটা হ্যারিংসের ল তো স্যারের হোমিওপ্যাথিক বিজ্ঞান বইয়ে আছে, বাংলায় দেয়া আছে। আর কেন্টের অবজারভেশন যে কোনো বই দেখলেই পেয়ে যাবেন, অনেক বইয়ে আছে, বাংলাতেও আছে। কেন্টের রেপার্টরি যেগুলো, এগুলোতে আছে, কেন্টের ফিলোসফিতে আছে, তারপরে অনেক অনেক বইয়ে এটা দেয়া থাকে। কারণ আমাকে একটা রোগী দেখার জন্য জরুরি এই কেন্টের অবজারভেশন গুলো। আমি কোন রোগী আমার কাছে সুস্থ হবে, কোন রোগী আমার কাছে সুস্থ হবে না, কেন্টের অবজারভেশন এটা আছে। কোন রোগীতে হাইয়েস্ট পটেন্সি দেব, এটা কেন্টের অবজারভেশনে আছে। কোন রোগীতে লোয়েস্ট পটেন্সি দেব, এটা কেন্টের অবজারভেশন আছে। কোন রোগীকে দীর্ঘ বিরতি দিয়ে ঔষধ দেব, যেমন 65 ডোজ। আমার কাছে একটা আঁচিলের রোগী আসছে, এখন আমি তাকে 65 দিন ফেলে রাখবো? 65 দিনের জন্য ওষুধ দিলাম, সে 65 দিন প্রত্যেক দিন ওষুধ খাবে? আঁচিলের রোগীর জন্য এক ধরনের চিকিৎসা। আবার ক্যান্সার নিয়ে আমার কাছে আসছে, সেও আঁচিলের মতোই, আঁচিলটাও ক্যান্সার, ক্যান্সারও ক্যান্সার। যে ক্যান্সারকে আমার ওই ঘা হয়ে গেছে, পচে হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে, এই যে পচনশীল রোগ নিয়ে আসছে, তারও একটা চিকিৎসা। একজন ডায়াবেটিসের রোগী আমার কাছে আসছে, তারও চিকিৎসা। সবকে আমি প্রতিদিন ওষুধ দিব, নাকি প্রতি ঘন্টায় ঘন্টায় দেব, নাকি দীর্ঘ বিরতিতে ওষুধ দেব? কোন রোগী আমার কাছে চিকিৎসা করবে কিন্তু তার অবস্থার বিশেষ কোনো উন্নতি হবে না? এরকম অনেক রোগী আমাদের কাছে আসবে যাদের আমাদের চিকিৎসায় তুলনামূলকভাবে একটু ভালো থাকবে কিন্তু খুব ভালো থাকবে না। তাহলে আমাকে সেটা বুঝতে হবে, এটা কোন রোগী, এই রোগী আমার কাছে সুস্থ হবে কিনা, হোমিওপ্যাথিতে সুস্থ হবে কিনা। এগুলো সব কেন্টের অবজারভেশনে দেয়া আছে। আর হ্যারিংসের লতে দেয়া আছে কিভাবে ল অফ কিওর, যখন সুস্থতা শুরু হয়, ঔষধ প্রয়োগের পরে যখন আরোগ্য শুরু হয়, এর ধরনটা কেমন থাকে। সেন্টার থেকে পেরিফেরি, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, হ্যাঁ, আগে থেকে পরে, পরে থেকে আগে, এই কথাগুলো সব হ্যারিংসের লতে দেয়া আছে।
এই জন্য হ্যারিংসের ল আমাদের জানা থাকতে হবে, কেন্টের অবজারভেশনও আমাদের জানা থাকতে হবে। এখন যেমন আমি সিরিয়ালি জানি না, কিন্তু জানি, আপনাকে সিরিয়ালি জানতে হবে জরুরি না, কিন্তু জিনিসগুলো সব জানতে হবে। একটা প্যাশন, যেমন দেখুন বড় বড় অনেক দোকানদার আছে, আপনি খরচ নিয়ে আসছেন, আপনার নাম ধাম কিছু লিখবেন না, সে লেখেই না, পরিচিত মানুষ, মজিবর স্যার আমার পরিচিত স্যার, হ্যাঁ ওনার নাম লেখার দরকার নেই। উনি কিন্তু বেমানও ভুলে গেছে আপনার কাছে যে টাকা পায়, যখনই আপনাকে দেখবে তার মনে পড়ে যাবে হ্যাঁ আমি এনার কাছে টাকা পাই। ঠিক আপনার বিদ্যাটা এরকম থাকতে হবে যে আপনার সামনে যখন রোগী এসে ওই সিমটম গুলো তুলে ধরবে, আপনার যেন মনে পড়ে যে হ্যাঁ এইটা এই এই নিয়মের অধীন আসছে। তো এখন এই যে গত ক্লাসে আমরা আলোচনা করলাম 65 ডোজ, এই 65 ডোজ কাদের জন্য? স্যারের বইয়ে একটা শব্দ ব্যবহার করেছেন, অবস্টিনেট। এই যে শব্দটা ব্যবহার করেছেন, এইটা আমাকে বলে দিবে যে আমি কোথায় 65 ডোজ ব্যবহার করব। অবস্টিনেট, একগুঁয়ে, কিন্তু এইটা কি বোঝাচ্ছে? এই যে অবস্টিনেট কেস এন্ড ইটস ট্রিটমেন্ট, অর্থাৎ এ স্যার বলেন কি বাধা না, একগুঁয়ে, মানে রোগটা এতটা জেদি, এতটা একগুঁয়ে যে একে যে কোনো চিকিৎসা ব্যবস্থা নিয়ে যাওয়া হয়েছে একজন রোগীকে, সামান্য কিছু হয় তার উপকার হয়, সামান্য কিছু, অথবা তার কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। এই ধরনের রোগীকে বলা হয় অবস্টিনেট কেস। এলোপ্যাথি খাওয়াচ্ছে, ওই প্যাথি খাওয়াচ্ছে, এই ডাক্তার দেখাচ্ছে, ওই কোনো তার উন্নতি হচ্ছে না। যেখানে উন্নতিটা বাধাগ্রস্ত, যেখানে উন্নতিটা একটা জায়গায় স্থির হয়ে আছে, একগুঁয়ে বা যার পরিবর্তন হচ্ছে না, এই ধরনের রোগকে বলা হয় অবস্টিনেট। এই অবস্টিনেট কেসগুলো যখন আমাদের কাছে আসে, সেটা আমার দ্বারা তৈরি হতে পারে, কোনো হোমিওপ্যাথির দ্বারা হতে পারে, কোনো অ্যালোপ্যাথির দ্বারা হতে পারে, যে কোনো পরিবর্তন হয় না রোগের, সেই ক্ষেত্রে 65 ডোজ। 65 ডোজের আরেকটা জিনিস আছে, সেটা হলো টাইপ 3A। যদিও এটা চট করে বোঝা যাবে না, জাস্ট এটা এক কথায় বলবো, এক কথায়, খুব সিভিয়ার কেস, দীর্ঘদিন চিকিৎসা করেও যার কোনো পরিবর্তন হচ্ছে না। আবার ঘুরে ফিরে এখানে একজনের ডায়াবেটিস, 30 বছর থেকে ওষুধ খাচ্ছে, তার ডায়াবেটিস যায় না। ডায়াবেটিসের সাথে সাথে তার পচনশীল কোনো সমস্যা দেখা দিয়েছে, অন্যান্য অঙ্গে সমস্যা দেখা দিয়েছে। এইটা হচ্ছে টাইপ 3, একদম সিভিয়ার কেস। টাইপ 3A প্রচন্ড রকমের সিভিয়ার যে কেসগুলো, সেক্ষেত্রে আমরা 65 ডোজ ব্যবহার করতে পারি। তাহলে 65 ডোজের ব্যবহারের ক্ষেত্রে দুটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো যে কোনো প্যাথিতে চিকিৎসা করে কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না, আরেকটা হচ্ছে চরম বাড়াবাড়ি পর্যায়ে কোনো রোগ, একদম চরম, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় না, ডাক্তাররা বলে দেয়, হাসপাতাল থেকে বলে দেয়, মেডিকেলে বলে দেয়, বাসায় নিয়ে যান, যা মন চায় খাওয়ান।